২০২৫ সালে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ২০২৬ সালে শর্ট সিলেবাসে এসএসসি পরীক্ষা দেবে, আজকের এই ক্লাসটি হচ্ছে তোমাদের জন্য। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আজকে আমি তোমাদেরকে দেখাবো সাফিক্স প্রিফিক্সের উপরে একটি ছোট্ট ক্লাস। তোমরা জানো, হয়তো ইতিমধ্যেই জেনেছো, তোমাদের সাফিক্স প্রিফিক্স নামক প্রশ্নটিতে মোট ৫টি গ্যাপ ওয়ার্ড বা রুট ওয়ার্ড থাকবে। এই ৫টি সংশোধন করতে হবে, ABCDE। তো আমরা আজকে এই ৫টি সংশোধন করব। উপরে দেখো, রুট ওয়ার্ডের সাথে যখন আমরা এই অংশগুলো যোগ করি তখন সেটা নাউন হয়ে যায়। তো নাউন বাক্যে সাধারণত সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে। আর রুট ওয়ার্ডের সাথে, রুট ওয়ার্ড কোনগুলো, যে ব্র্যাকেটে যেগুলা, রুট ওয়ার্ডের সাথে যখন আমরা এই অংশগুলা যোগ করি তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে। আর রুট ওয়ার্ডের সাথে আমরা যখন এলওয়াই যুক্ত করি তখন সেটি অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব একটি বাক্যের শুরুতে, শেষে কিংবা ভার্বের আগে পরে যে কোনো জায়গায় বসতে পারে। ঠিক আছে, মোটামুটি একটা আইডিয়া। তো এখন আমরা এই লেসনটি শুরু করব। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা যারা আমার শর্ট সিলেবাসের বইটি সংগ্রহ করেছো সারা বাংলাদেশে যেখান থেকে সংগ্রহ করো না কেন, তোমরা বইটি ওপেন করো। আমি আজকে আমার শর্ট সিলেবাসের বইয়ের ১৩২ পৃষ্ঠা থেকে আজকের এই ক্লাসটি করাবো। তো তোমরা বইটি এবং সাথে একটি কাগজ কলম রাখতে পারো। আর যারা বই সংগ্রহ করো নাই, কোনো সমস্যা নেই, বই থেকে হুবহু নিয়মগুলো আমি এখানে তুলে আনবো। তুলে এনে ব্যাখ্যা করে করে বিশ্লেষণ করব। আমরা তোমাদেরকে শূন্যস্থান নিয়ম, এই সাফিক্স প্রিফিক্সের নিয়মটা শেখাবো। বই না থাকলে কোনো সমস্যা নেই। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমরা ১৩২ পৃষ্ঠা খুলবে। ডু ইউ লাইক ড্যাশ স্মোক? ডু ইউ লাইক ড্যাশ স্মোক? দেখো, এইখানে এই সমাধানটি করব আমরা দুটি নিয়মে। তবে আমি নিচের নিয়মটি নিয়ে আমি আলাপ করব না। কেন আলাপ করব না? নিচের নিয়মটি আলাপ করতে গেলে ট্রানজিটিভ ভার্বের কথা আসবে। ট্রানজিটিভ ভার্বের কথা বলতে গেলে এখানে যেহেতু ট্রানজিটিভ ভার্ব দেখানোর সুযোগ নেই, এটি আমার বইয়ের ২ এবং ৩ নম্বর পৃষ্ঠার মধ্যে তোমরা পাবে। শর্ট সিলেবাসের বইয়ের ২ এবং ৩ নম্বর পৃষ্ঠায় ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্বের নিয়ম পাবে। ওখান থেকে তোমরা দেখে নিও। যাই হোক, আমি সমাধান ১ অনুসারে আজকে আমার এই গ্যাপটি সলিউশন করব। ডু ইউ লাইক ড্যাশ স্মোক? বলছে তুমি কি ধূমপান করা পছন্দ করো? মূলত বাক্যটি এরকম হবে। যখন আমি এটা সংশোধন করব তখন হবে তুমি কি ধূমপান করা পছন্দ করো? এর নিয়মটি হচ্ছে লাইক ভার্বের পরে আরেকটি ভার্ব থাকলে উক্ত ভার্বের আইএনজি ফর্ম বসে। খেয়াল করো, এই যে লাইক ভার্ব, এরপর আরেকটি ভার্ব দেওয়া আছে, এই ভার্বের আমরা আইএনজি ফর্ম লিখব। তখন এই ভার্বটি হয়ে যাবে হচ্ছে নাউন। লাইক ভার্বের পরে আমরা যখন আরেকটি ভার্বের আইএনজি ফর্ম লিখব তখন সেই ভার্বটা হয়ে যাবে নাউন। এতে যে ইংরেজিতে আমরা এদেরকে জেরান্ডো বলে থাকি, ভার্বাল নাউন বলে জেরান্ড বলি। এখন প্রশ্ন হচ্ছে, এই ভার্বের আইএনজি লাগালে সেটা জেরান্ড হয়ে যাবে, নাউন হয়ে যাবে কেন? আর কি কি হতে পারে? আরো হতে পারে, ভার্বের শেষে আইএনজি লাগালে সেটা ভার্বও হতে পারে, আবার সেটি নাউনও হতে পারে, আবার অ্যাডজেক্টিভ হতে পারে। আমরা এই নিয়মটি একটু এখানে দেখব। নিচের বাক্যটি দেখো, ড্রিঙ্কিং ইজ নট আ গুড হ্যাবিট। বলছে ড্রিঙ্কিং একটি ভালো অভ্যাস নয়। এখানে ড্রিঙ্কিং বলতে তোমরা বুঝবে হার্ড ড্রিঙ্কস, যেটাকে বলি আমরা মদ্যপান, মদ্যপান করা আর কি। বলছে মদ্যপান করা ভালো জিনিস নয়। তো খেয়াল করো, এইখানে ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে একটা ভার্বের আইএনজি আমি লিখেছি, এইটি হচ্ছে নাউন হিসেবে বসেছে। আমরা জানি একটি ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন বসে। তো এইটিকে তোমরা প্রোনাউন যে বলবে না সেটি আমি নিশ্চিত, কারণ প্রোনাউনগুলো তোমরা চেনো, হি, শি, ইট, উই, দে, এগুলো হচ্ছে প্রোনাউন। এটি সেইগুলোর মধ্যে পড়ে না, তাহলে এটি একটি নাউন। তাহলে এই ভার্বের আইএনজি কি হিসেবে বসেছে? ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে, এটি নাউন। আবার আরেকটি বাক্য দেখো, আই ডোন্ট লাইক ড্রিঙ্কিং। আমি ড্রিঙ্কিং পছন্দ করি না। আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না। কি পছন্দ করি না? ড্রিঙ্কিং পছন্দ করি না। এই যে ভার্ব পর্যন্ত পড়ার পরে আমরা যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করে তার উত্তরটা যখন ভার্বের পরের অংশে পাবো তখন সেইটা হবে নাউন, আর ওই ভার্বটা হবে ট্রানজিটিভ। ট্রানজিটিভ আমি এখানে আলাপ করি নাই। তাহলে এখানে আমি ভার্বের আইএনজিকে কি হিসাবে পেলাম? এখানে পেলাম নাউন হিসাবে, এখানে পেলাম নাউন হিসাবে। এখানে ভার্বের অবজেক্ট আর এখানে ভার্বের সাবজেক্ট। আরেকটি বাক্য দেখো, আই লাইক ড্রিঙ্কিং কফি। আমি কফি খাওয়া পছন্দ করি। তা আমি যদি বলতাম আই লাইক কফি, আমি কফি পছন্দ করি, কোনো সমস্যা ছিল না। কিন্তু আমি ড্রিঙ্কিং শব্দটা দিয়ে এই কফি সম্পর্কে আরেকটু তথ্য প্রকাশ করেছি, বা এইটার সম্পর্কে একটি গুণ প্রকাশ করেছি। গুণ সংখ্যা আমরা জানি যে অ্যাডজেক্টিভের সংজ্ঞার মধ্যে থাকে হচ্ছে আ দোষ গুণ অবস্থার সংখ্যা। তো যাই হোক, এইটা যেকোনো একটা দোষ প্রকাশ করেছি, গুণ প্রকাশ করেছি, তুমি যাই বলো না কেন, আই লাইক ড্রিঙ্কিং কফি, আমি কফি খাওয়া পছন্দ করি। এই কফি সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিয়েছি। তো ভার্বের আইএনজি যখন পরের নাউন সম্পর্কে তথ্য দেবে তখন সেই তো ভার্বের আইএনজিকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল বলি, এবং এটার পার্টস অফ স্পিচ হবে অ্যাডজেক্টিভ। আবার দেখো, শি ইজ ড্রিঙ্কিং কফি, সে কফি খাচ্ছে। এই যে দেখো, এখানেও ড্রিঙ্কিং ভার্ব, ড্রিঙ্ক ভার্ব, শেষে আইএনজি আছে।
তার আগে কিন্তু একটা অক্সিলারি ভার্ব আছে। তো আইএনজি ভার্ব যখন তার আগে কোনো অক্সিলারি ভার্ব নেবে, সরাসরি সেটা হয়ে যাবে ভার্ব। তাহলে এইটি ভার্ব, এইটি অ্যাডজেক্টিভ, আর এখানকে এবং এখানে এই দুটো হচ্ছে নাউন। তাহলে আমরা এখানে লাইক ভার্বের পরে এই স্মোক কি হিসাবে লিখেছি? নাউন হিসাবে লিখেছি। তো লিখবো আমরা নাউন হিসাবে, এটা তুলে দিই। তুলে দিয়ে আমরা উত্তরটা লিখে দিলাম স্মোকিং। তারপর আমরা যাব, ডু ইউ লাইক স্মোকিং? তুমি কি ধূমপান করা পছন্দ করো? আই থিংক ইউ ডোন্ট। আমি মনে করি তুমি তা পছন্দ করো না। স্মোকিং ইজ নাথিং বাট, বাক্যের মাঝে যখন নাথিং বাটের ব্যবহার থাকবে, নাথিং বাট সাধারণত অ্যাডভার্ব অনলির পরিবর্তে বসে। আমরা এখানে কিন্তু নাথিং বাট বাদ দিয়ে কিন্তু অনলি লিখতে পারি। অনলি একটি অ্যাডভার্ব, আবার নাথিং বাটও একটি অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে সাধারণত বসে অ্যাডজেক্টিভ, অথবা আরেকটি অ্যাডভার্ব বসতে পারে কিংবা ভার্ব বসতে পারে। তোমরা নিয়মটি দেখে নাও। নিয়ম বলছে যে বাক্যটিতে নাথিং বাট অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। নিচের নোট দেখো, দুঃখিত তোমরা এই নিচে এখানে নোট পাবে না। নোটটা আমার বইয়ের মধ্যে, আমি তোমাদের আগেই বলেছি এই নিয়মগুলো আমি আমার বই থেকে হুবহু কপি করে নিয়ে এসেছি। বইয়ের মধ্যে এইভাবে লেখা আছে, সেজন্য নিয়মের সাথে এটি চলে এসছে। যাই হোক, এই নোটটি তোমরা বইয়ের মধ্যে পাবে। বাক্যটিতে নাথিং বাট অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাডভার্বের কাজ হলো একটি ভার্ব, অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করা। তাহলে এইখানে এই যে আমাদের নাথিং বাট যেহেতু অ্যাডভার্ব, তাহলে এইখানে এই শব্দটি হইতে হবে প্রথমে, হয় হতে হবে ভার্ব, না হলে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। কি 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 হতে পারবে আর কি হতে পারবে না, আমি এখন সেটি বলবো। দেখো, এটি ভার্ব হতে পারবে না। কেন ভার্ব হতে পারবে না? এই যে এখানে আমাদের একটি ভার্ব আছে, এটিকে যদি ভার্ব বলে দিই, তাহলে এটি একটি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হতে হবে, যার মাঝখানে একটি কনজাংশন থাকতে হবে। কিন্তু এখানে তো নাথিং বাট এটি অ্যাডভার্ব হিসেবে আছে, আমি বলেছি আগেই। তাহলে এটি ভার্ব হিসাবে নিতে পারলাম না। এখন কথা হচ্ছে, ভার্ব হিসাবে নিতে পারলাম না, আর কি থাকলো? অ্যাডজেক্টিভ কিংবা নাউন। এখন সে অ্যাডজেক্টিভ হতে নিতে পারবো কিনা? যদি এটা নাথিং বাট অ্যাডভার্ব হয়, তাহলে আমরা জানি অ্যাডভার্বের পরে ভার্ব বসে, অ্যাডভার্ব বসে কিংবা অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা ওই যে একটু আগে শিখলাম যে ভার্বের শেষে আইএনজি লাগালে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা এটা অ্যাডজেক্টিভ হিসেবে লিখে দিতে পারি। তা আমরা লিখে দিলাম ড্রিঙ্কিং। তারপর বলছে পয়জন থিং। দেখো, এইটি একটি নামবাচক শব্দ। সাধারণত নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। সাধারণ নিয়মটি হচ্ছে এরকম। নিয়মটি দেখো, বলছে নাউনের আগে কোনো ডিটারমিনার না থেকে যদি অন্য কোনো ওয়ার্ড থাকে, সেটিকে আমরা অ্যাডজেক্টিভ, সেটি অ্যাডজেক্টিভ হয়। তো এই যে ডিটারমিনার, আমরা জানি ডিটারমিনার গুলো হচ্ছে আ আন দা, এইগুলো হচ্ছে ডিটারমিনার। এইগুলো তো তার মধ্যে পড়ছে না। এটি নিঃসন্দেহে হতে হবে একটি অ্যাডজেক্টিভ। সেখানে প্রদত্ত থিং নাউন ওয়ার্ডটির আগে নাউন ওয়ার্ড পয়জন দেওয়া আছে। থিং নাউনের আগে পয়জন দেওয়া আছে। এটি একটি নাউন ওয়ার্ড। এটিকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে লিখব। পয়জনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পয়জনাস। আমরা লিখে দিলাম পয়জনাস। ইট হার্মস আওয়ার বডি। এটা আমাদের দেহকে ক্ষতি করে। এটা মানে কোনটা? এই যে স্মোকিং। ইট হার্মস আওয়ার বডি, এটা আমাদের মনের ক্ষতি করে, অ্যান্ড মাইন্ড, এবং আমার মনেরও ক্ষতি করে। দেহ মন সব ক্ষতি করে। আচ্ছা, দেহ মনের ক্ষতি করে। বডি হচ্ছে দেহ আর মাইন্ড হচ্ছে মন। আচ্ছা, ড্যাশ পাবলিক স্মোকিং হার্মস আদার পারসন। তো বলছে স্মোকিং হার্মস আদার পারসন। এইটুকুর বাংলা করে দেখি আমরা। স্মোকিং ধূমপান করা, হার্মস ক্ষতি করে, আদার পারসন অন্য লোককে। দেখো, এইটুকু পড়লে কিন্তু আমাদের বাক্য সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এটুকু পড়লে আমাদের বাক্য সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এইবার তোমরা নিয়মটা দেখে নাও, তারপর এইটা আর এই পরেরটা বুঝতে আমাদের খুব সুবিধা হবে। নিয়ম বলছে যে বাক্যটিতে হার্ম ভার্বটির সাবজেক্ট হলো স্মোকিং। এই হার্ম ভার্বের সাবজেক্ট কোনটি? স্মোকিং। এই যে ভার্বের আইএনজি, এটা নাউন হিসেবে বসেছে বা জিরান্ড হিসেবে বসেছে, এটি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। তো আমরা এখান থেকে যদি পড়ি, স্মোকিং হলো একটি ভার্বাল নাউন ওয়ার্ড, যাকে আমরা জেরান্ড বলি। এটা আমরা বলেছি আগেই। জেরান্ড যখন বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, তখন এর পূর্বে প্রদত্ত ওয়ার্ডটিকে অ্যাডভার্ব হিসেবে লিখতে হবে। তাহলে দেখা গেল এইটি যেহেতু আমাদের সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে এর আগে যে সিঙ্গেল ওয়ার্ড, সেটা এখানে কিন্তু বসতে, এখানে ডিটারমিনার একটা থাকতে পারতো। আমাদের শব্দটি এখানে দেওয়া দেওয়া আছে, এটিকে তো তোমরা ডিটারমিনার বলতে পারছো না। তাহলে এটা আমরা কি বলবো? নিঃসন্দেহে এটাকে আমরা বলবো অ্যাডভার্ব। পাবলিকের অ্যাডভার্ব হলো পাবলিকলি। আমরা লিখে দিলাম পাবলিকলি। পাবলিকলি স্মোকিং হার্মস আদার পারসনস। জনসমক্ষে বা প্রকাশ্যে ধূমপান করা অন্য ব্যক্তিদের ক্ষতি করে। এইখানে এখন আমরা কি লিখবো? দেখো, এই নিয়মটা কিন্তু আমরা বলেছি যে ভার্বের সাবজেক্ট হিসেবে আছে স্মোকিং, অর্থাৎ নাউন। তো তার আগে একটি শব্দ থাকাতে সেটিকে আমরা বানিয়েছি কি বানিয়ে দিয়েছি? অ্যাডভার্ব বানিয়ে দিয়েছি। এবার আসো, এইখানে আমরা কি লিখবো? শেষ শব্দটি আমরা কি হিসাবে লিখবো? দেখো, একই নিয়ম। এইখান থেকে আমরা এটিও শিখবো, আরেকবার এইটা আমরা আলাপ করতে পারবো। বলছে পাবলিকলি স্মোকিং হার্মস আদার পারসনস। জনসমক্ষে ধূমপান করা অন্যের ক্ষতি করে। এটি একটি সম্পূর্ণ অর্থবোধক বাক্য।
তাহলে এটি একটি সম্পূর্ণ অর্থবোধক বাক্য, অর্থাৎ এই বাক্যটির অর্থ সম্পন্ন করতে আর কোনো অতিরিক্ত ওয়ার্ডের প্রয়োজন নেই। অর্থাৎ এই শব্দটি যদি আমাদের নাও থাকে, খেয়াল করো, এটি একটা কমপ্লিট সেন্টেন্স, সম্পূর্ণ একটি বাক্য। এরকম সম্পূর্ণ অর্থবোধক বাক্যের পর যখন অতিরিক্ত শব্দ লিখতে হয়, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ বাক্য হওয়া সত্ত্বেও তারপরে যখন আমরা অতিরিক্ত শব্দ লিখি, তখন সেই শব্দটি হয় অ্যাডভার্ব। তার মানে এই শব্দটি অ্যাডভার্ব হবে। তো এখানে সিরিয়াসের অ্যাডভার্ব ফর্মটি হলো সিরিয়াসলি, তো আমরা লিখলাম সিরিয়াসলি। তাই আমি বলছিলাম যে এই নিয়মটার সাথে আমি এটাও আলাপ করতে পারবো। কেন আলাপ করতে পারবো আমি বলছি। মনে করে এই শব্দটি আমি পড়বো না, এই শব্দটি আমি পড়বো না, আমি পড়বো এইখান থেকে। স্মোকিং, এটি সেন্টেন্সের সাবজেক্ট। স্মোকিং হার্মস আদার পারসনস, ধূমপান অন্য লোকেরও ক্ষতি করে। খেয়াল করো, এই শব্দটিরও দরকার নাই, এই শব্দটিরও দরকার নাই। আগেই এখানে সেই কথাটি বলা হয়েছে যে যখন কোনো শব্দ বাক্যের মধ্যে কোনো শব্দকে একেবারে অনভিপ্রেত, অর্থাৎ অতিরিক্ত শব্দ মনে হবে, অপ্রয়োজনীয় মনে হবে, তখনই জানবে সেই শব্দগুলো সাধারণত হয় অ্যাডভার্ব। তাহলে এখানে পাবলিকলি আমরা বাদ দিতে পারতাম, না লিখলেও হতো, আবার সিরিয়াসলি না লিখলেও হতো, এবং দুটি ওয়ার্ডই আমরা অ্যাডভার্ব হিসাবে লিখেছি। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। তা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এই যে ক্লাসটি করলাম আমার বই থেকে, এই বইটি তোমরা কিভাবে পেতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো আমরা দেখে আসি যে বইটি তোমরা কিভাবে পেতে পারো। এই হচ্ছে আমার শর্ট সিলেবাসের বইটি, সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি 2026। তোমরা জানো 2026 যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের কিন্তু গ্রামাটিক্যাল টার্ম থাকবে 9টি গ্রামার থাকবে, আর নতুন গ্রামার থাকবে একটি, ইউজ অফ প্রেপোজিশনের ব্যবহারের উপরে একটি গ্রামার থাকবে। তো এইটি হচ্ছে শর্ট সিলেবাসের বই। তোমরা কেউ যদি আমার এই বইটি পেতে চাও, যোগাযোগ করতে হবে আমার মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01740717656, এই নাম্বারে। আর এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে 290 টাকা। তো বইটি সাধারণত দুটি মাধ্যম ব্যবহার করে আমি পাঠিয়ে থাকি, একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিস, অপরটি কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। তবে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসটাকে বেটার ফিল করি, এটি আমার কাছে অ্যাভেলেবল মনে হয়। আর আমার দ্বিতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক 4, এটি নবম দশম এসএসসি পরীক্ষার্থীদের জন্য। কোন পরীক্ষার্থী? এই 9-এ যারা এই বছর 9-এ 2025 সালে যারা 9-এ, 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে, এই বইটি মূলত তাদের জন্য, কারণ তারা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেবে। তো এই বইটিও যদি তোমরা পেতে চাও একই নাম্বারে যোগাযোগ করতে হবে। এই বইটির মূল্য 340 টাকা। আমার তৃতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক আর টিউটর অ্যাট ইউর হোম। তো এই বইটি হচ্ছে ষষ্ঠ থেকে দশম সকল শ্রেণীর জন্য, অর্থাৎ সকল শ্রেণীর গ্রামার এই একই বইয়ের মধ্যে আছে। যোগাযোগ একই নাম্বার। এই বইটি পেতে হলে 350 টাকা মূল্য। আর শেষ বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক ফর ক্লাস 6 and 7, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বই। এটি আমার অনেক পছন্দের বই। এই বইটিও যদি তোমরা পেতে চাও একই নাম্বারে যোগাযোগ করতে হবে। এই বইটির বিক্রয় মূল্য 290 টাকা। তা বন্ধুরা, আজকে আর নয়। তো আজকের এই ক্লাসটি দেখার পরে তোমাদের মনের ভাব কি এমন হয়ে গেল, চোখে জল চলে এসেছে? তাহলে ক্লাসটি ভালো হয়নি। আর যদি ক্লাসটি ভালো হয় তাহলে কিন্তু মুখের মধ্যে এমন একটি হাসি আছে। আর যদি মুখের মধ্যে একটা হাসি থাকে, নিশ্চয়ই এতক্ষণ একটা লাইক কিংবা একটা কমেন্টস করে ফেলেছো। কারণ তোমরা লাইক কমেন্টস করলে আমার ক্লাস করতে ভালো লাগে, আমি নিজেকে উদ্বুদ্ধ মনে করি। আর আমার চ্যানেলের সকল ক্লাসের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আজকে আর নয়, খুব শীঘ্রই দেখা হবে নতুন ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।